হিন্দল, আমি তাই করি ভাই, যখন চাহে মনটা করি শত্রুর সাথে দলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর। প্রয়াত তরুণ নেতা ওসমান হাদির কণ্ঠে তুমুল ঝংকার তোলা কবিতাটি শতবর্ষ আগে লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতার মতোই দুরন্ত দুর্মম ছিল কাজীর জীবন। জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি হাসার কবির এই কবিতায় এখনও দ্রোহের সুর বাজে, বাজে নয়া জামানার গান। বছরের পর বছর পেরিয়ে গেলেও কবিতাটির আবেদন ফুরায়নি। কয়েক প্রজন্ম পর এসেও হাদির মতো নিয়ম পায়ে দলা তরুণদের আকর্ষণ করা কবিতাটি কেন এখনও টানে হাদির মতো তরুণদের? কী কারণে নজরুল লিখেছিলেন কবিতাটি? বিদ্রোহী কবিতা প্রকাশের পর কী হয়েছিল তার প্রতিক্রিয়া? প্রশ্নের উত্তর পেতে ফিরতে হবে সেই ১৯২০ সালের দিকে। তখন নিশ্ছিদ্র নীরবতার ভেতর হঠাৎ যেন বজ্রপাত হয়েছিল। গর্জে উঠেছিল এক তরুণের কলম। ২০ শতকের শুরুতে বাংলা কবিতার আকাশে আলোর ঝলকানি আর বজ্র নিনার নিয়ে হাজির হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে লেখা কবিতা বিদ্রোহী যেন শুধু সাহিত্য নয়, পুরো জাতির মনোজগতে আগুন ধরিয়ে দিয়েছিল। সময়টা তখন অশান্ত। অসহযোগ আন্দোলনের উত্তাপ সদ্য পেরিয়েছে অখণ্ড ভারত। মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ, আশা, স্বপ্ন সবকিছুই যেন মুখ খুঁজছে। এমনই এক সময় প্রকাশিত হল এক অচেনা কবির কবিতা। পড়েই চমকে উঠলেন সাহিত্যিক মহল। বুদ্ধদেব বসু পরে লিখেছিলেন, মনে হলো এমন কখনো পড়িনি। সমস্ত মন প্রাণ যা কামনা করেছিল এ যেন তাই, যেন দেশব্যাপী উদ্দীপনার এক নতুন ভাষা। বাংলা সাহিত্যে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব সর্বগ্রাসী। কবিতা মানেই রবীন্দ্র বলয়। সেই বলয়ের বাইরে যাওয়া প্রায় অকল্পনীয়। রবীন্দ্র বলয়ের বাইরে আসার ক্ষেত্রে এই কবিতার প্রভাব সম্পর্কে বুদ্ধদেব বলেন, বাংলা সাহিত্যে ২০ শতকে রবীন্দ্র প্রভাব এত সর্বগ্রাসী হয়েছিল যে মনে হচ্ছিল এর বাইরে যাওয়া যাবে না, যতক্ষণ না বিদ্রোহী কবিতার নিশান উড়িয়ে হৈ হৈ করে নজরুল এসে হাজির হলেন। হঠাৎ করে বোঝা গেল রবীন্দ্র পরবর্তী কবিতারও আরেকটি রাস্তা আছে, আরও একরকম উচ্চারণ সম্ভব। অচিন্ত্য কুমার সেনগুপ্ত সেই প্রথম প্রতিক্রিয়াকে ধরেছিলেন আবেগে ভর করে। তার স্মৃতিতে একে নতুন কবি, নির্জীব দেশে এ কার বীর্যবাণী। শুধু সাহিত্যিক পাঠক নয়, পুরো দেশ যেন নড়ে উঠেছিল। তিনি লিখেছিলেন, অলসতায় আসন্ন দেশ আরামের বিছানা ছেড়ে উদ্যত মেরুদণ্ডে উঠে দাঁড়ালো। কবিতার শব্দ যেন হয়ে উঠেছিল শির দাঁড়ার সোজা হওয়ার ডাক। কাজী আব্দুল ওদুদ ওই কবিতার মর্মকথা খুঁজে পেয়েছিলেন এক অভূতপূর্ব আত্মবোধে। তার মতে এই কবিতার ভেতরে ছিল এক অপূর্ব উন্মাদনা, এমন আত্মচেতনা যার প্রচণ্ডতায় কবি নিজেই যেন দিশেহারা। আর সেই দিশেহারা ভাবই সংক্রমিত হয়েছিল পাঠকের মনে। শুধু তখন নয়, আজও বিদ্রোহী পাঠককে রস জুগিয়ে যাচ্ছে শত বছর পেরিয়েও। তবে সব জায়গায় যে হাততালি পড়েছে তা নয়। প্রবল আলো যেমন ছায়া তৈরি করে, তেমনি বিদ্রোহীর সঙ্গেও এসেছে ব্যঙ্গ বিদ্রূপ। সে সময়ের জনপ্রিয় সাহিত্যিক শনিবারের চিঠিতে প্রকাশিত হয় একাধিক প্যারোডি। সজনীকান্ত দাস মজা করে লিখেছিলেন, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং। বিদ্রোহী কবিতার অতি নাটকীয় ভঙ্গিকে ব্যঙ্গ করেন তিনি। এই প্যারোডিগুলো একদিকে যেমন বিদ্রূপ, অন্যদিকে তেমনি প্রমাণ করে কবিতার ব্যাপক প্রভাব। সমালোচনায় পিছিয়ে ছিলেন না কবি গোলাম মোস্তফাও। তার নিয়ন্ত্রিত কবিতায় বিদ্রোহীর উচ্চকিত কণ্ঠকে আঘাত করে বলা হয়, এ শুধু প্রলাপ, খেয়াল, এর কোনো গুণ নেই। এমন সমালোচনা দেখিয়ে দেয় নজরুলের কবিতা তর্কের জন্ম দিয়েছিল, প্রশ্ন তুলেছিল, আর সেটাই ছিল তার শক্তি। এইভাবেই এক কবিতা হয়ে উঠেছিল এক সময়ের গল্প। বিদ্রোহী শুধু সাহিত্যকর্ম নয়, তা ছিল একটি মুহূর্ত যেখানে কবিতা, রাজনীতি, আবেগ আর জাতিসত্তা এক বিন্দুতে মিলেছিল। আলোচনা আর সমালোচনার মাঝেই নজরুল টিকে গেছেন, হয়েছেন কালজয়ী মহাবীর। তার কবিতা পেরিয়ে গেছে সময়ের গণ্ডি। আজও তার বিদ্রোহী সংক্রমিত হচ্ছে। তার সিলসিলা হাদিদের হাত ধরে যাত্রা করছে মহাকালের পথে। যতদিন বাঙালির সংগ্রাম চলবে, তারুণ্য মাঠে নামবে, ততদিন বাজবে এই বিদ্রোহী সুর।